নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর সেকেন্ড অধ্যায় বায়ুমণ্ডল। এটা বেশ ইম্পর্টেন্ট অধ্যায় মাধ্যমিকের জন্য, তার জন্য আমি এটা শুরু করছি। আর যদি প্রথম অধ্যায়টা লাগে আমি ভিডিও বানিয়ে দেবো। শুরু করা যাক। আমার প্রান্তিকের বই, তোমাদের যেই বই হোক একই আছে। আমার একটু পুরনো বই, কিছু নেই, সেটা আমি ভিডিওতে বলে দেবো। আর যদি কিছু আমি বলতে মিস করি তোমরা কমেন্ট করে বলে দেবো। আর যদি প্রান্তিকের বই থাকে এই পেজটা খুলে নাও। যার উপর আমরা বসবাস করি সেইটুকু শুধু যে পৃথিবী তা কিন্তু নয়, কতগুলি মণ্ডল বা স্পিয়ার নিয়ে আমাদের এই পৃথিবী। ভূপৃষ্ঠ থেকে নিচে কেন্দ্র পর্যন্ত শিলামণ্ডল, ভূপৃষ্ঠের উপরের জীবজগৎ হলো জীবমণ্ডল, জলভাগ হলো বায়ুমণ্ডল এবং ঊর্ধ্বে অদৃশ্য অংশ হলো বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার যাকে বলে। বাকি মণ্ডলগুলোর মতো বায়ুমণ্ডলও আমাদের বেঁচে থাকার গুরুত্বপূর্ণ রসদের যোগান দেয়। বায়ুমণ্ডলকে আমরা একবার ছোট করে জেনে নিই, এটা জানা খুবই প্রয়োজন। যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, অতি সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় বাষ্প পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর আবর্তনের সাথে আবর্তিত হয়ে চলেছে, তা হলো বায়ুমণ্ডল। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে। তারপর এবার আমরা জেনে নেব প্রায় বায়ুমণ্ডলের গ্যাসগুলো সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, ওইটা তোমরা দেখে নেবে 78.084, সব বই একটু আলাদা সামথিং এটাই হয়। অক্সিজেন 20.943, বাকিগুলো আছে, একবার দেখে নিও তোমরা, তোমাদের বইয়ে কি আছে। আর বায়ুমণ্ডল গুরুত্বগুলো দেখে নেব। বায়ুমণ্ডলের কি গুরুত্বগুলো আমি বলে দিই। বায়ুমণ্ডলের প্রথম গুরুত্ব হলো বায়ুমণ্ডলের বায়ু উপাদান জীবমণ্ডলকে বাঁচিয়ে রেখেছে। মানে মোটা কথা হচ্ছে, বায়ুমণ্ডলে যে সকল গ্যাস বা যে কোনো তৈরি সেটা আমাদের রক্ষা করে, বাঁচতে সাহায্য করে। পরের হচ্ছে এই অংশ সৌরশক্তির কুপরিবাহী বলে পৃথিবীর গড় উষ্ণতা 35°C বা জীববকুল গড়ে ওঠার সহায়ক। মানে বুঝতেই পারছো যে 15°C তাপমাত্রা, সেলসিয়াস তাপমাত্রা হলে আমরা বেঁচেছি, ওর বেশি হলে কিন্তু প্রাণ সম্ভব হতো না। সূর্যের ক্ষতিকারক বস্তু এখানে শোষিত হয়। আবহাওয়ার প্রক্রিয়া যেমন বায়ুপ্রবাহ, ঘনীভবন, বৃষ্টিপাত বায়ুমণ্ডলে ঘটে। বায়ুর ঘনত্ব বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে। অতএব বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর প্রাণের স্পন্দন ঘটবে না। মানে বুঝতেই পারলে তোমরা কি বলতে চাইলো। বায়ুমণ্ডল না থাকলে আমরা আজ থাকতাম না, মোটা কথা। বায়ুমণ্ডল প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর উপরের অংশকে অ্যারোনমি বিদ্যার অংশ, মানে বুঝতে পারলে, এর উপরের অংশ অ্যারোনমি বিদ্যার অংশ। বায়ুমণ্ডলের উপাদানের 97% ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটার মধ্যে, মানে যেটা সম্ভবত ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার, মানে ট্রোপোস্ফিয়ারে বেশি, স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝেও কিছুটা আছে, বেশি ট্রোপোস্ফিয়ারে। আর এই কারণে মধ্যাকর্ষণ শক্তির প্রভাব সর্বাধিক এবং অংশটুকুই অশ্ববিদ্যা বা মেট্রোলজির অংশ। বায়ুমণ্ডলের উপাদান জলীয় বাষ্প, জৈব ও অজৈব উপাদান এবং গ্যাসের যান্ত্রিক মিশ্রণ হলো বায়ুমণ্ডল। অতএব বায়ুমণ্ডলের প্রধান 3টি উপাদানে গঠিত। গ্যাসীয় উপাদান যেটা নাইট্রোজেন, অক্সিজেন, তোমরা জানো, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এই 4টি গ্যাস 99.997% স্থান অধিকার করে আছে। এদের মধ্যে
নাইট্রোজেন এবং অক্সিজেনের অধিকার করছে 99%। টেবিলটা আগেই আমি বলেছি। আর নাইট্রোজেন সবচেয়ে বেশি, নাইট্রোজেন হচ্ছে 78.084%। ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত গ্যাসগুলির অনুপাত মোটামুটি অপরিবর্তিত থাকে। এই পেজটা পরের উপাদান আমরা চলে আসি জলীয় বাষ্প। জলীয় বাষ্প উষ্ণতার প্রভাবে ভূপৃষ্ঠের জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে। বুঝতেই পারছো, বায়ুমণ্ডলের পরিমাণ 0 থেকে 4%। বায়ুমণ্ডলের পরিমাণ আর্দ্রক্রান্তীয় অঞ্চলের বায়ুমণ্ডলে এর পরিমাণ সর্বাধিক, মানে আর্দ্রক্রান্তীয় অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ও উচ্চ অক্ষাংশে কম, মানে উচ্চ অক্ষাংশে কম। বায়ুমণ্ডলের মোট জলীয় বাষ্পের 90%ই থাকে ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটারের মধ্যে, মানে এটা 6 কিলোমিটারের মধ্যে থাকে। পরের উপাদান হচ্ছে ধূলিকণা। বায়ুমণ্ডলে বায়ু কণা বা ধূলিকণা অ্যারোসোল বলা হয়। অ্যারোসোল একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে মাধ্যমিকেও আসে বারবার। অ্যারোসোল কাকে বলে? অ্যারোসোল একটু ভালোভাবে লিখতে হবে, তোমরা যদি বলো আমি এটাকে ভালোভাবে লিখে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। অ্যারোসোল কাকে বলে? ওই ধূলিকণাগুলোকে বলে। এই ধূলিকণাগুলো কোথা থেকে আসে? ধূলিকণা, আগ্নেয়গিরির ছাই, সমুদ্রের লবণকণা প্রভৃতি অ্যারোসলের উৎস। এটা হলো উৎস যেটা থেকে অ্যারোসল মেন সোর্স। জলীয় বাষ্পের গুরুত্ব সূর্য থেকে আগত ক্ষুদ্রতর তরঙ্গকে জলীয় বাষ্প শোষণ করে এবং দীর্ঘতর বিকৃত তাপকে বাধা দিয়ে নিচের স্তরকে উত্তপ্ত করে। প্রথম গুরুত্ব, ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্ট নীল তাপ আবহাওয়াকে পরিবর্তন ঘটায়। তারপরে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ, কুয়াশা, শিশির, তুহিন, বৃষ্টি, তুষার সৃষ্টি করে। বুঝতেই পারছো। আর ধূলিকণার গুরুত্ব, ধূলিকণা হচ্ছে এমন একটা জিনিস যেটি হলো বিকিরিত তাপশক্তিকে ধূলিকণা শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এটা হচ্ছে মানে যে বিশ্ব উষ্ণায়ন, তোমরা জানোই হয়তো, না জানলে বলো। বিশ্ব উষ্ণায়ন এই ধূলিকণা যে তোমার তাপ শোষণ করে রাখে, তারপরে তাপ উত্তপ্ত হয়। এই ধূলিকণা গুরুত্ব আছে এই বিশ্ব উষ্ণায়ন। আর মানুষের তো বেশি হাত আছে এই বিশ্ব উষ্ণায়ন, যেমন গাছ কাটা, রেফ্রিজারেটর হচ্ছে গ্যাস, আরও অনেক কারণ, শিপসি। চলে আসি আমাদের মেন টপিকে। জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় বলে মেঘ, কুয়াশা, বৃষ্টি প্রভৃতি ঘটাতে পরোক্ষভাবে এর গুরুত্ব অপরিসীম। ধূলিকণার বিচ্ছুরিত আলোর প্রভাবে আকাশের রং নীল হয়। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ধূলিকণার বিচ্ছুরিত আলোর প্রভাবে আকাশের রং নীল দেখি, এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখো, এটা তাক দিয়ে নেবে। আপনাদের বই না থাকলে লিখে নাও তোমরা। উষা ও গোধূলি সৃষ্টি ধূলিকণার উপস্থিতির কারণেই হয়। উষা আর গোধূলি তোমরা জানো, না জানলে বলো, কোথায় আলোচনা করে দেবো। তার কারণ এই ধূলিকণা। আর এখানে চলে আসি বায়ুমণ্ডল স্তরবিন্যাস। উপাদানের ভিত্তিতে স্তরবিন্যাস করা হোমোস্ফিয়ার আর হেড্রোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত আমাদের হোমোস্ফিয়ার, যেখানে মোটামুটি গ্যাসীয় উপাদানগুলি একই রকম থাকে। তাই তাকে ডিটেলসে তোমরা দেখে নিও। বিভিন্ন গ্যাস, ধূলিকণা, জৈব অজৈব কণা স্তরে থাকে। হেড্রোস্ফিয়ার হচ্ছে 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের উপাদানের অনুপাতগুলো একই রকম থাকে, তাই একে হেড্রোস্ফিয়ার বলে। একটা অঞ্চলে গ্যাসের প্রাধান্য থাকে বলে একে এই স্তরটিকে হেড্রোস্ফিয়ার বলে। মানে ওখানে যেমন সবই একই থাকতে, এখানে একটা স্তরে একটা গ্যাস রাজ করে। এখানে 4টে স্তর আছে। আণবিক নাইট্রোজেন স্তর প্রথম স্তর, মানে একটা স্তরে আণবিক নাইট্রোজেন স্তরে রাজত্ব। পরের স্তর হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর। এগুলো কত থেকে কত কিলোমিটার তোমরা দেখে নিও।
ওখানে ছবি দেওয়া আছে। হোমোস্ফিয়ার ও হেডোস্ফিয়ার সীমারেখাকে ট্রোপোপজ বলে। টার্বোপজ বলে, সরি ওটা ট্রোপোপজ পেয়েছি, টার্বোপজ বলে। উষ্ণতার বিন্যাসে 6টি স্তর। এই 6টি স্তরকে মনে রাখা একটা উপায় আছে। প্রথমেই আমি একটা বলে দিই, টপে উঠে স্টেট গিয়ে মেসোর বাড়ি কেমন, এক্সিলেন্ট। মেসোর বাড়ি কিরম, গরম, তাই কেমন লাগে, এক্সিলেন্ট। কেমন আকর্ষণ করে, ম্যাগনেটের মতো। এখানে বোঝা যাচ্ছে টপে উঠে মানে ট্রোপোস্ফিয়ার, স্টেট গিয়ে মানে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোর বাড়ি মানে মেসোস্ফিয়ার, মানে এক্সিলেন্ট মানে এক্সোস্ফিয়ার। মেসোর বাড়ি কেন, গরম, তাই কেমন ম্যাগনেটের মতো আকর্ষণ করে, ম্যাগনেটোস্ফিয়ার। আমি বোঝাতে পেরেছি। এই স্তরগুলো কি বৈশিষ্ট্য তোমরা একটু দেখে নিও। আমি আরেক একটা জিনিস কিছু ভুল হয়ে গেছে, সেই ভুলগুলো দেখে আমায় বলো, আমি পরবর্তী ভিডিওয় সংশোধন করে দেবো। আমি আর কিছু জিনিস যেগুলো বলে দিই, সেই জিনিসটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারকে বলে ক্ষুব্ধমণ্ডল, কারণ এখানে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা সব ট্রোপোস্ফিয়ারে হয়। আর স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল, কারণ এখানে মানে খুবই শান্ত, সেরাম শান্ত। আরও পরের ভিডিওয়ে আমি আলোচনা করে দেবো। এখানে আর কিছু আছে পেয়েছি আমি, যেটা আলোচনা করে দিই। ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা 6.4 সেন্টিগ্রেড পার কিলোমিটার হারে বাড়ে। এটি হলো নর্মাল ল্যাব সেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা বুঝতে পারছো। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে 6.4 সেন্টিমিটার পার কিমিতে কমতে থাকে, তাকে নর্মাল ল্যাব সেট বলে। আর এখানে ক্ষুদ্রমণ্ডলের গানটা আমি যেটা বলেছি সেটা দেওয়া আছে। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কমে কেন, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে ধূলিকণার পরিমাণ যেমন কমে, তেমনি বায়ুর ঘনত্ব ও চাপ কমে বলে বিকিরণের প্রভাব কমে, তাই উষ্ণতাও কমে। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে 3 কিলোমিটার পর্যন্ত অংশে উষ্ণতা একই থাকে, হ্রাস বা বৃদ্ধি কিছুই পায় না, মানে কমেও না বাড়েও না। একে ট্রোপোপজ বলে। পজ কথার অর্থ হলো থামা। ট্রোপোপজ হলো ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখা, মানে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে। পরবর্তীতে আরও পার্ট আসবে, এইটুকুই আজ পর্যন্ত।